এখানে অনশন কর্মসূচি চলছে। সেই অনশন কর্মসূচি কয়েকদিন পার হয়ে গেছে, তাদের মঞ্চে এখন স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে আমি মানসিকভাবে অত্যন্ত পীড়িত। এবং সেই সঙ্গে তাদের যে দাবি, সেই দাবির প্রতি এই ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার সমর্থন জানাই এবং তাদের সঙ্গে সমব্যথী হয়ে তাদের হতাশা, তাদের বঞ্চনার সঙ্গে সুরে সুর মিলিয়ে আমি গুটি কয়েক কথা বলতে চাই। সর্বপ্রথম এই সেই ঠাকুরনগর, আমি মনে করি এটা একটা ইতিহাস প্রসিদ্ধ একটা তীর্থস্থানে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে। বহুদিন আগে আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, একটা পরিদর্শন এসেছিলাম বনগা রেল স্টেশন পরিদর্শন এসেছিলাম। তখন আমার যে রেলগাড়িটায় আমি এসেছিলাম, তারা বলছিল এই তখন ঠাকুরনগর দেখা যাচ্ছে রেল লাইনের ধারে। আজ সেই রেল লাইনের ধারে ঠাকুরনগরে এভাবে কখনো আসবো তা আমি ভেবেছিলাম না। বাংলার সকলেই জানে ঠাকুরনগর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের কথা বাংলার সকলেই জানে। আরো জানে ঠাকুরনগর শুধু ঠাকুরনগরেই নেই, ঠাকুরনগর একটা রাজনৈতিক নগরে রূপান্তরিত হয়েছে। অতএব সারা বাংলার মানুষ এই নগর সম্পর্কে সম্যক অভিহিত। আমাদের দিদি মমতা ঠাকুর, যার সঙ্গে আমি এমপি ছিলাম লোকসভায়, উনি রাজ্যসভায় আছেন। আমি গত লোকসভায় হেরে গেছি, তাই প্রাক্তন লোকসভার সাংসদ হয়ে গেছি। 2019 সালে আমি পার্লামেন্টে ছিলাম বিরোধী দলের নেতা হিসাবে। যখন নাগরিক আইন পাস হয়, তখন আমরা আমাদের বক্তব্য রেখেছিলাম। সেসব কথায় পরে আসছি না, আশ্চর্য। আমি যে মুর্শিদাবাদ জেলায় থাকি, সেখানে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে। আমার নিজের লোকসভা কেন্দ্রের অধীনে শ্রীকৃষ্ণপুর একটা গ্রাম আছে। সেই গ্রামের একই রকম ভাবে টঙ্কা বাজানো, কাঁসুর বাজানো, তাদের উচ্ছ্বাস উৎসাহ আমি জানি, আমি দেখি। হাতে কাম আর মুখে নাম, এই হলো মতুয়ার সব থেকে বড় পরিচয়। মতুয়া সম্প্রদায় সম্পর্কে বাংলার মানুষের কাছে আরো স্পষ্ট বিশদে ব্যাখ্যা থাকা দরকার। মতুয়া কোনো বিচ্ছিন্ন একটা সম্প্রদায় নয়। এ ভারতবর্ষের মেইন স্ট্রিমে, মূল প্রবাহে থাকা জাতিবাদে আক্রান্ত সমাজের একটা পিছিয়ে পড়া অংশ। ব্রিটিশ আমলে যাকে ডিপ্রেস ক্লাস বলা হতো, পরে শিডিউল কাস্ট, যাকে কোথাও বলা হয় দলিত, সব বিষয়গুলো নিয়ে আমাদের কাছে খুব স্পষ্ট বাংলার মানুষের কাছে ধারণা আছে বলে আমার জানা নাই। হয়তো যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা যতটা গভীরভাবে অনুধাবন করে, সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই
তার প্রতিফলন দেখা যায় না। এই মতুয়া সমাজের দীর্ঘ ইতিহাস। মতুয়া সমাজ ভোটের অধিকারের জন্য শুধু লড়ছে তা নয়, মতুয়া সমাজ হল একটা সামাজিক এবং অর্থনৈতিক প্রতিবাদ বিদ্রোহ আন্দোলনের একটি নাম। এটা একটা আন্দোলনের নাম। শ্রী শ্রী অবতার হরিচাঁদ ঠাকুর তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষের মর্যাদা পরিচয় অস্তিত্ব রক্ষা করবার জন্য বহুদিন আগে বাংলাদেশে আন্দোলনের সূচনা করেছিল। হরিনাম করে কোন আন্দোলন হয়, ভারতবর্ষের মানুষ প্রথম দেখেছিল হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের দয়া। এই ভারতবর্ষে ব্রিটিশ আমলে আপনারা জানেন নীল বিদ্রোহ হয়েছিল, ইন্ডিগো রেবেলিয়ন। সেই নীল বিদ্রোহে আজকে ওপার বাংলা, আজকের এপার বাংলা সব বাংলা তখন এক ছিল। 1859-60 সাল। তখনও মনে করে দেখুন, এই পাশে জেলা নদিয়া বিশ্বাস ভাতৃদ্বয়, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, তাদের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল কৃষকের অধিকার রক্ষার্থে, সেটা শুধু নদিয়াতে নয়, নদিয়া, মুর্শিদাবাদ, পাবনা, ফরিদপুর, যশোর বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল। কারণ কি বলুন? কারণ মতুয়া সম্প্রদায় হচ্ছে মূলত কৃষি সম্প্রদায়। সমাজে উচ্চ বর্ণের জাতির মানুষের কাছে যাদের বঞ্চনা সহ্য করতে হয়েছিল, সেদিনের ভারতবর্ষের জাতি প্রথা এই মতুয়া সম্প্রদায়কে পিছিয়ে রেখেছিল। শিক্ষা ছিল না, স্বাস্থ্য ছিল না, ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল না। তাই তাদেরকে ধর্মান্তকরণ করার জন্য নানা প্রলোভন, নানা টোপ, সেই সম্প্রদায়কে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন অবতার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরেরা। কি করতে হবে? শিক্ষার প্রসার করতে হবে, পরিবারকে স্বীকৃতি দিতে হবে। পরিবারের ধারণা মতুয়া আন্দোলনের সব থেকে বড় অবদান। আজকে আধুনিক সমাজ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ব্যক্তি শুধুমাত্র নিজের ভালো মন্দ নিয়ে চিন্তা করে, তখন সংসার, পরিবার, সংসারে থেকেও হরিনাম, সংসারে থেকেও সন্ন্যাসী জীবনযাত্রা, সব মিলিয়ে যে ভাবনা, সেই ভাবনার জন্মদাতা হলেন এই যুগাবতারেরা, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। শুনলে অবাক হবেন, আজকের সংবিধানের যিনি প্রণেতা, যার হাত ধরে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর, সেই বাবা সাহেব আম্বেদকরকে স্বাধীনতার আগে, অর্থাৎ যখন দেশ ভাগ হয়নি, তখন এই বাংলা থেকে পিছিয়ে পড়া মানুষেরা, ফেডারেশন অফ শিডিউল কাস্ট, যাদের নেতৃত্বে ছিলেন এই ঠাকুরবাড়ির অবতারেরা, তারা তাকে ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, জাতীয় সংসদে পাঠিয়েছিলেন পিছিয়ে পড়া মানুষের কথা বলার জন্য। দেশ ভাগ হয়ে গেল, আম্বেদকর সাহেবের আর তো এমপি থাকা হবে না, জাতীয় সংসদে তো তার সদস্য থাকা হবে না। তখন কংগ্রেসের নেতৃত্ব তাকে বোম্বে থেকে প্রতিনিধি করে
ভারতবর্ষের জাতীয় সংসদে পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছিলেন। সেদিনে রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু তারা বাবা সাহেব আম্বেদকরের অবদানকে, শিক্ষাকে তারা গুরুত্ব দিতে চেয়েছিলেন। বাবা সাহেব আম্বেদকরকে খাতির করেছিল সেদিন এই ভারতবর্ষের উচ্চ জাতের মানুষেরা, কারণ তিনি শিক্ষিত ছিলেন। সেই কথার উন্নয়ন আমরা দেখতে পাই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ভাষণ। শিক্ষায় তোমাকে শক্তি দেবে, শিক্ষায় তোমাকে জ্ঞান দেবে, শিক্ষায় তোমাকে অপরের থেকে নিজের আলাদা পরিচয় রক্ষা করতে সাহায্য করবে। তাই আপনি দেখবেন যেখানে আমরা দেখবেন রিফিউজি, আমি নিজেও রিফিউজি, আমি চট্টগ্রামের বাসিন্দা আমরা ছিলাম, আমরা ওপার বাংলা থেকে পালিয়ে আসা রিফিউজি তো বটে। এখানে চট্টগ্রামের লোক আছে কিনা জানি না, আমি চট্টগ্রামের, আমার পরিবারের আদিবাসী। তাই যে কোনো রিফিউজি কলোনিতে আপনি যাবেন, আপনি দেখতে পাবেন হয়তো টিনের ঘর, দুটো লাউ গাছ, দুটো বেগুন গাছ, একটু পালং শাক, একটু লাল শাক, একটা ডাঁটার গাছ, একটা আমড়া গাছ হতে পারে। বাড়িটা থাকবে চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ গ্র্যাজুয়েট পাবেন, এমএ পাবেন, টুয়েলভ ক্লাস পাবেন, শিক্ষা দীক্ষার পোশাক প্রচার দেখতে পাবেন। একটা সামাজিক এবং অর্থনৈতিক আন্দোলনের যিনি প্রণেতা এই যুগাবতার ঠাকুর, তাদের ভাবনার সেগুলো প্রকাশ করে। স্বাধীন ভারতে কংগ্রেস দলের নেতৃত্বে, সেদিনকার সরকারের নেতৃত্বে অস্পৃশ্যতা আইন করে আমরা মুছে দিয়েছিলাম। এই ভারতবর্ষে আগে ছিল অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, দলিত, শিডিউল কাস্ট, তারা ছিল সমাজের অস্পৃশ্য। সেই অস্পৃশ্যতাকে আমরা মুছে দিয়ে সকল মানুষের সমান অধিকারের ব্যবস্থা আমরা করেছিলাম। দেখুন, আমি আবার বলছি আপনাদেরকে, আমি এখানে কোনো রাজনৈতিক ধান্দা নিয়ে কিন্তু আসিনি। গুরুচাঁদ, যুগাবতার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তিমাতা, সকলের শপথ নিয়ে বলছি, আমি এখানে কোনো রাজনৈতিক ধান্দাবাজি করতে আসিনি। আমি এখানে এসেছি কেন? তাহলে বলতে পারতেন কিসের জন্য এসেছেন? বিনা তালে কি এসেছেন? হ্যাঁ, বিনা তালে এসেছেন। সেটা কি জানেন? বহরমপুরে আমার দলের পার্টি অফিসের 30শে আগস্ট এখানকার মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ যায়, তাদের সমস্যার কথা বলে। তারা বলে আমরা একটু রাহুল গান্ধীর সাথে দেখা করতে চাই, তাকে আমরা একটা স্মারকলিপি তুলে দিতে চাই। রাহুল গান্ধী যখন বিহারে ভোট অধিকার যাত্রা করছেন, কিসের জন্য? মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পদযাত্রা করছেন। লাখ লাখ মানুষের সমাগম আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায়। রাহুল গান্ধী দাবি করছেন কাস্ট সেন্সাস, জাতি গণনা, পাশাপাশি তার দাবি যেতে না আবাদি হতে না হার, যে জাতির যতটা জনসংখ্যা তাকে ততটা অধিকার দিতে হবে। সেই যাত্রার সময় রাহুল গান্ধী ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত। আমি বিশেষভাবে চেষ্টা করি সেই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোর সঙ্গে রাহুল গান্ধীর একটা সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম। তারা যেহেতু আমাকে বলেছিল, আমার কর্তব্য ছিল সাক্ষাৎ করে দেওয়া, আমি সাক্ষাৎ করিয়ে দিয়েছি। তারপর খবরের কাগজে দেখেছি যে ঠাকুরনগরে অনশন হচ্ছে। এই করতে করতে আমি দিল্লিতে, তখন এই মতুয়া মহাসংঘের কিছু সদস্য দিল্লিতে আমার সঙ্গে দেখা করে। তারা আমাকে বলে, আপনি একবার ঠাকুরনগরে যাবেন না? আমার পার্টির নেতা তারা তো গেছিল,
বামপন্থী নেতা তারাও গেছিল, তৃণমূল তারা তো যায় এখানটায়, বিজেপির নেতা তৃণমূলের নেতা তো কোনো অভাব নেই। আমাকে আবার ডাকছেন, আমি তখন রাজ্যে কংগ্রেসের দায়িত্বে নেই, কংগ্রেসের পক্ষ থেকে গেছে মানে আমারই যাওয়া হয়েছে, বলছে না আপনি একবার নিজে চলুন। তারা অনেকবার করে বলার পর আমার মনে হয়েছে যে আবার গেলে খেতেই বা কি আছে। আমি তো কিছু মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি যারা আজকে দাবি নিয়ে আন্দোলন করছে, তাদের সঙ্গে গিয়ে আমি তাদের প্রতি আমার সমর্থন জ্ঞাপন করতে চাচ্ছি। পার্টি হিসাবে তো নাও যেতে পারে, আমি তো ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে যেতেই পারি। এখানকার ঠাকুর বাড়িতে প্রণাম করতে গিয়ে দেখলাম দ্বাদশ বাণী লেখা আছে। সেই দ্বাদশ বাণী যদি আমরা প্রত্যেক একটু করে অনুসরণ করি, আমরা আমাদের মন থেকে কুটিলতা, পঙ্কিলতা, দীনতা, হীনতা, সংকীর্ণতা সমস্ত দূর করে প্রকৃত মানুষ হতে পারবে আমি মনে করি। এই দ্বাদশ পাঠ যদি আমরা করি, সেই পথে আমরা চলতেছি। তাই আমার প্রথম সব দেখেছিলেন মনে হয়েছে এটা কোনো বক্তৃতা করে আইন বুঝিয়ে, নাগরিক আইন কি, এনআরসি কি, সব আপনারা আমার থেকে 100 কোটি গুণ বেশি জানেন। কারণ আপনারা জানেন জুতোর কোথায়, জুতোর তলায় পেরেক আছে, কোথায় ফুটছে পেরেকটা, আমি না, আপনারা জানেন। আমি তো পূর্ণ নাগরিক, আপনাদের অনেক কাছে পূর্ণ নাগরিক নন, এটা বড় যন্ত্রণা। তার জন্য আপনারা সব কিছু জানেন এগুলো। একটু আগে বলছিলেন এখানে মনমোহন সিং এর কথা, আমাদের জেনারেল শঙ্কর বাবুর কথা বলছিলেন। 2003 সালে আইন সংশোধন হয়েছিল, ইললিগাল মাইগ্রেন্টের কথা সেখানটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বিরোধিতা করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। বড় অবাক সেই দিন, কিন্তু সেই সরকারে আজকের বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। যে কোনো আইন ক্যাবিনেট মন্ত্রকে পাস না করে কিন্তু পার্লামেন্টে আসে না। সেদিন কিন্তু তাদের মুখে আমরা কোনো প্রতিবাদ শুনিনি। আমি কিন্তু নিরপেক্ষ কথা বলছি, এটা হওয়ার কোনো কারণ নেই যে আমি তৃণমূলের বিরোধিতা করতে এখানটা এসেছি বা বিজেপির বিরোধিতা করতে এসেছি, আমি ঘটনার কথা বলতে এসেছি। এই ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম অনুপ্রবেশকারী কথাটা তুলেছিল সেদিন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি সেদিন সাক্ষী ছিলাম 2005 সাল। বাংলাদেশ থেকে লোক এসে এখানটা সব ভোট দিয়ে যায়, তাদেরকে ধরতে হবে, কাজ চালু করতে হবে, তাড়াতে হবে। বড় অবাক লাগে সেই বাংলায় উল্টো করে কাউকে দায়িত্ব দেখলে। অতএব প্রথম কথা হচ্ছে, আমি বিজেপিকে বলবো, টিএমসি কে বলবো, কংগ্রেসকে বলবো, এই ধরনের যাকে বলি আমরা ধান্দাবাজি রাজনীতি ছেড়ে প্রকৃত অর্থে এখানকার মানুষের যে কঠিন সমস্যাটা, যেটা প্রতিদিন তাদেরকে ভোগাচ্ছে, সেই জায়গা থেকে মানুষগুলোকে বার করে আনার চেষ্টা করা দরকার। শুধু বাঁচার জন্য বাঁচাটার নাম জীবন নয়, মর্যাদার সঙ্গে বাঁচার নাম জীবন, সম্মানের সঙ্গে বাঁচার নাম জীবন। সেই জীবনের জন্য মন্ত্র দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরেরা। তাই সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে ভারতীয় হিসাবে বাঁচতে গেলে আমাদের সকলের ভোটার লিস্টে নাম থাকা দরকার, নাগরিক অধিকার থাকা দরকার দরকার দরকার। এখানে কোনো ভুল নাই। 2019 সালে যখন এই আইনটি এসেছিল পার্লামেন্টে, আমি সেখানটা অংশগ্রহণ করেছিলাম। সেটা আমি বলেছিলাম যে আপনারা 2014 সালের 31শে ডিসেম্বরকে কাট অফ ডেট করছেন। আসামে 1971 সালের কাট অফ, আপনারা করছেন 2014 সালে কাট অফ। আসাম চুক্তির সঙ্গে কি আপনাদের এই চুক্তি কখনো সংঘাতে যাবে না? 2014 সালের পর যারা তাদের কি হবে সেদিনকে বলেছিলাম, আমার মনে আছে। সেটা আমি এটাও বলেছিলাম যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান। এখানে টার্গেটেড লেজিসলেশন, কাউকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে কোন আইন করতে গেলে সমস্যা তৈরি হবে। 3টে দেশ থেকে যারা আসবে, 6টা ধর্মের মানুষ, তাদের জন্য কোন নাগরিকত্বের পরিচয়পত্র লাগবে না।
বাকি মুসলমান হলে যত ঝামেলা। এটা কোনো আইনের মানে ধর্মনিরপেক্ষ দেশে কোনো আইনের এটা ব্যাখ্যা হতে পারে না। আমরা এই ভারতবর্ষে যুগ যুগ ধরে রবীন্দ্রনাথের কথাই, রবীন্দ্রনাথের গানে কবিতায় আমরা লিখেছি, এসো হে আর্য এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, সব সুন্দর নোবেল পাঠান এক দেহে হল লীন। এটাই তো ভারতবর্ষ। এই ভারতবর্ষকে অস্বীকার করতে তো পারবে না। পশ্চিম আর খুলিয়াছে দাগ, সেটা হতে আছে কত উপহার, দেবে আর নেবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর। এটা হচ্ছে ভারতবর্ষ। এখানে দেওয়া নেওয়ার মধ্য দিয়ে দেশ তৈরি হয়েছে। এখানকার মুসলমানরা 5 পুরুষ আগে কবে এসছে তারা জানে না। আজকে তাদেরকে যদি আমি টার্গেট করে বলি তোমাদেরকে আমি অনুপ্রবেশকারী চিহ্নিত করছি, সেটাও কখনো সুবিচার হতে পারে না। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 40 14তম আর্টিকেল বলছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সমানভাবে সমান অধিকার নিয়ে, সমান সুযোগ নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। তারা সবাই নাগরিক। কোন দিকে যাবে? বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নাগরিক করে দেওয়া হবে। হিন্দু হলে হলো নাগরিক হয়ে যাবে। ওই হিন্দু প্রমাণ করতে গেলে তার বক্তৃতায় বলা হচ্ছে যে রিলিজিয়াস পারসিকিউশন প্রমাণ করতে হবে, অর্থাৎ তুমি ধর্মীয় কারণে অত্যাচারিত হচ্ছে তা প্রমাণ করতে হবে। যে লোকটা ওপার বাংলা থেকে ভয়ে পালিয়ে আসছে, খুনের ভয়ে, ধর্ষণের ভয়ে, ধর্মান্তকরণের ভয়ে, বাড়িতে আগুন লাগার ভয়ে, যে কারো কারণে হোক না কেন, সে কি করে প্রমাণপত্র নিয়ে আসবে যে সে ধর্মীয় কারণে অত্যাচারিত? বলুন তো, সে কি করে প্রমাণপত্র নিয়ে আসবে যে সে বাংলাদেশে জন্মেছিল, এই যে তার বার্থ সার্টিফিকেট? এইসব প্রশ্ন আমরা তুলেছিলাম। সরকার আইন পাস করলো, 4 বছর পর রুল তৈরি হলো, আজও সমস্যার সমাধান হলো না। কিন্তু রাজনীতি চলছে এটা নিয়ে। তাই আমি ঠাকুর বাড়ির সহযোগিতা নিয়ে যারা টিএমসি বা বিজেপি উভয় দলের লোকেরা এখান থেকে নির্বাচিত হন, তাদেরকে প্রথম পরামর্শ দেব, অন্তত মতুয়া মানুষের কথা ভেবে, যারা ভারত পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশ, পশ্চিমবঙ্গে বহু শিডিউল কাস্ট আছে, রাজবংশ থেকে আরম্ভ করে মতুয়া, কোটি কোটি শিডিউল কাস্ট, তাদের মধ্যে প্রায় 17.5% মালিক হচ্ছে মতুয়ারা। তাদের ভোট নিয়ে যারা জিতছেন, আপনাদের মধ্যে রাজনীতির হানাহানি, মারামারি, পক্ষে বিপক্ষে, আমি তুমি, আমরা তোমরা আছে, ওগুলোকে ভুলে গিয়ে এক সুরে সুর মিলিয়ে সবাই মিলে আপনারা মতুয়া সম্প্রদায়ের মানুষের এই যে তাদের বঞ্চনা, এই যে তাদের হতাশা, এই যে তাদের বিচ্ছিন্নতাবোধ, এই যে তাদের মানবিক পীড়া, এই যে তাদের অনশনে অংশগ্রহণ করার বাধ্যবাধকতা, এসব থেকে তাদেরকে মুক্তি দিন, এগুলো থেকে মুক্তি দিন। যতদিন টিএমসি আর বিজেপির টানাপোড়েন চলবে, এখান থেকে মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই। একজন বলছে তুমি দরখাস্ত করো যে বাংলাদেশ থেকে এসেছো, আমরা তোমাকে নাগরিক মেনে নেব। আরেকজন বলছে তুমি যদি দরখাস্ত করো, কাল থেকে তাহলে দুয়ারে সরকার বন্ধ হয়ে যাবে, চাল ডাল দেওয়া বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, মানুষ কমিয়ে যাবে। মানুষ তো জানা গরম পড়ে গেছে। একজন বলছে স্বীকার করে নাও বাংলাদেশি, তবে না আমরা তোমাকে দেবো। তোমরা তো বলবে যে তোমরা ওপার থেকে এসছো, তবে তো দেবো সার্টিফিকেট। হলো। আরেকজন বলছে তা যদি করতে দাও, তারা কবে দেবে জানি না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, রেশন বন্ধ হয়ে যাবে। গরিব মা তারা দেখছে যদি আমি লিখেই দিই, তাহলে কাল থেকে রেশনের চাল বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমি কোথায় যাব? সবুজ সাথী বন্ধ হয়ে যাবে, আমি কোথায় যাব? তার কোন উপায় নাই। তার অভাব, তার দারিদ্রতা তাকে বাধ্য করছে দ্বিধাগ্রস্ত হতে। সে দ্বিধান্বিত, সে বুঝতে পারছে না এই রাজনীতির কারবারিদের এই কথাই কোন পথে যাবে তারা বুঝতে পারছে না, তারা বড় হতাশ হচ্ছে। তাই আমি বলবো
আমি নিরপেক্ষ মানুষের বলতে চাই, আমি প্রথমেই বলেছি কোন ধান্দাবাজি করতে এখানে আসেনি, এক নয়ার ভোট চাইতে আসেনি, আমি কংগ্রেসের ভোট চাইতেও আসেনি, কংগ্রেসের বিরুদ্ধে ভোট চাইতেও দিতেও বলিনি। আমি একজন ব্যক্তি হিসাবে এসেছি, আমি মানুষের প্রতিনিধি ছিলাম, আজও নিজেকে মানুষের প্রাক্তন প্রতিনিধি মনে করি। একটু আগেই বললাম আমার লোকসভা এলাকায় এরকম মতুয়া অনেক গ্রাম আছে, তাদের গ্রামে আমি যাই, তারা ভোট দেখান না দেখ আমি যাই, তাদের ভালো মন্দ রাস্তাঘাট ব্রিজ করা করি, আমি দুর্গাপুজো কালী পুজোতে আমি যাই, তাদের মন্দিরে সেখানে যাই, তাই বলছি আমি কথাটা। মুর্শিদাবাদের মতুয়া নামে একটা গ্রাম আছে জানেন, একটা গ্রামের নাম মতুয়া গ্রাম মুর্শিদাবাদে আছে। হ্যাঁ আছে। তাই যে কথা বলতে চাইছি আমি, তাহলে এখানকার টিএমসি নেতৃত্ব তাকেও বলবো, এখানকার বিজেপির তাকেও বলবো, ভাই ভোট যায় আসে, মানুষের জীবন নিয়ে কেউ জুয়া যেন না খেলে। যারা এখানে এমএলএ হয়েছে এমপি হয়েছে তারা কিন্তু নাগরিকত্বের কাঁটা থেকে ফুটাচ্ছে না। এফআইআর চালু হলো 2002 সাল থেকে, বলছে দেখাতে হবে ভোটার লিস্টে নাম, সকলের নেই, সকলের নেই, তারা কোথায় যাবে? আবার বাংলাদেশ ইউনুসের গুঁতো খেতে যাবে, মোহাম্মদ ইউনুসের লাঠি ঝাঁটা খেতে যাবে, সেখানে থাকতে জায়গা দিবে? কেউ আমাকে বড়ার পার করতে সাহায্য করে বলি কোথায় যাবে? তাহলে পরে নাগরিকহীন একটা অস্তিত্ব হিসেবে থাকতে হবে, পরিচয়হীন একটা অস্তিত্ব থাকতে হবে। প্রতি মুহূর্তে ভয় তারা করবে, প্রতি মুহূর্তে ডিটেনশন ক্যাম্প তারা করবে আপনাকে, প্রতি মুহূর্তে অনিশ্চয়তা আপনাকে ধারা করবে, আপনি কোথায় যাবেন? দশকের পর দশক এখানে জন্মেছেন, বড় হয়েছেন, খেয়েছেন, পড়েছেন, খেলেছেন, ঘুরেছেন, হঠাৎ যদি বলে নাগরিকত্ব নেই, আকাশ থেকে পড়ার সমান হয়ে যাবে। আমরা বুঝি সেটা, বুঝি বলেই বলতে এসেছি। দেখুন আজকে মতুয়া যে সম্প্রদায়, মতুয়াদের সমাজের যে সামাজিক আন্দোলন, মনে করুন এই সামাজিক আন্দোলন ব্রিটিশ আমলের স্বীকৃতি পেয়েছিল। হ্যাঁ, ব্রিটিশ আমলে মতুয়া আন্দোলন স্বীকৃতি পেয়েছিল, তারাই কিন্তু ডিপ্রেস কাস্ট থেকে শিডিউল কাস্টের রূপান্তরিত করতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, 1935 সালের আইন অনুযায়ী বাধ্য হয়েছিল। সেদিন কিন্তু সব থেকে বড় শক্তি কি ছিল আপনাদের জানেন? সেদিন সব থেকে বড় শক্তি ছিল আপনাদের মতুয়া সম্প্রদায়ের ঐক্য, মতুয়া সম্প্রদায়ের ঐক্য, ইউনিটি অফ মতুয়া কমিউনিটি। মতুয়া সম্প্রদায়ের ঐক্য ছিল সব থেকে বড় আপনাদের শক্তির হাতিয়ার। সেই মতুয়া সমাজের মতুয়া সম্প্রদায়ের ঐক্য ফিরিয়ে নিয়ে আসুন। সবাই মিলে দরকার নেই বলুন আমরা ভোট বয়কট করবো, টিএমসি কেও ভোট দেবো না, বিজেপি কেও ভোট দেবো না, যতদিন পর্যন্ত আমাদের সমাধান হবে বলতে শুরু করুন। আমি আমার পক্ষে ঢোল টানতে আসিনি, কিন্তু বিশ্বাস থাকবে আমি কিন্তু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের দিব্যি খেয়ে, শান্তি মাতার দিব্যি খেয়ে কিন্তু কথা বলছি, কোন ধান্দাবাজি করতে অধিক চৌধুরী আসেনি। হ্যাঁ, একদম ভোট বয়কট করে দিন। সারা বাংলার মতুয়া সম্প্রদায় যে যেখানে আছে বলুন ভোট হবে না, টিএমসি কে বলুন ভোট হবে না, বিজেপি কে বলুন ভোট হবে না, তোমরা ঝামেলা মিটিয়ে এসো, ঝামেলা মিটবে, রাস্তা আছে। 1 ডিসেম্বর থেকে লোকসভা শুরু হচ্ছে, এই বছরের 1 ডিসেম্বর থেকে লোকসভা শুরু হচ্ছে। সরকার যদি মনে করে, রাজ্য সরকার যদি দাবি করে, সরকার যদি মনে করে, কেন্দ্রের রাজ্য যদি দাবি করে, দরকার হলে কোর্ট সব মিলিয়ে জাতাকলে ফেলে বাধ্য করতে হবে এই ডিসেম্বরের যে পার্লামেন্ট, সেই ডিসেম্বরের অধিবেশনে একটা অর্ডিন্যান্স নিয়ে আসতে। সেই অর্ডিন্যান্সে প্রভিশন থাকবে যে পরে দেখা যাবে কি হবে না হবে, এই এফআইআর এ কোন মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। দেখুন আমাদের মুর্শিদাবাদের লোক আমরা একটু কড়া মেজাজের লোক। আমাদের দেশে একটা কথা আছে কি বলুন তো, ধাপে পড়লে বিড়াল গাছে উঠে, বিড়াল গাছে উঠে পিছনে বাড়ি করে। সেই জন্যই বলছি যত রাজনীতি বলার এখানে আছে, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, টিএমসি বলুন, যত রাজনীতি দল বলার আছে এখানটাই, সবাই দেখে বলুন এখানে আমরা
কিচ্ছু করতে দেবো না যতক্ষণ আমাদের সমস্যার সমাধান না হবে। পার্লামেন্ট আছে, দিদি আছে, ভাই আছে, মমতা ঠাকুর, শান্তনু ঠাকুর, অন্তত দুজন আছে। তারা পার্লামেন্টের প্রস্তাব আনুক যে মতুয়া সম্প্রদায়কে এসআইআর এ অন্তর্ভুক্ত করবার জন্য একটা অর্ডিন্যান্স নিয়ে আসুক কেন্দ্রীয় সরকার। আরামসে পারে, আরামসে মানে আরামসে পারে। আমি দীর্ঘদিন এমপি হিসাবে বলছি, সরকার মনে করলে পারে। অর্ডিন্যান্স নিয়ে আসুক, আইন করতে গেলে সময় লাগতে পারে, কোনো দরকার নাই, অর্ডিন্যান্স নিয়ে আসুক। অনশন করছে, অর্ডিন্যান্স নিয়ে এসো, তোমরা বলে দাও এসআইআর এ সব মতুয়াদের যাদের ভোটার ভোট দিয়েছে যারা, সবারই নাম অন্তর্ভুক্ত হবে। যারা ভোট দিয়েছে, আপনাকে বিধানসভায় ভোট দিয়েছেন, কেউ লোকসভায় ভোট দিয়েছে, ভোটও দিয়েছেন, সবারই নাম অন্তর্ভুক্ত করতে হবে। একটা চুক্তি ভরা কাজ এটা। আমি বলছি একজন পাঁচবারের এমপি সাহেব বলছে, আমরা জানি আরামসে একটা অর্ডিন্যান্স নিয়েছে, সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা প্রভিশন নিয়ে আসবে। যেমন লক্ষ্য দেখুন, 2019 আইন হলো, রুল চালু হলো 4 বছর পর হলো, সেদিন বলা হলো 2014 31 ডিসেম্বর, সেটাকে বাড়িয়ে এখন 2024 31 ডিসেম্বর। তাহলে পারা যায় আইন? 2014 সালে কেউ বলেনি যে আমরা 2024 31 ডিসেম্বরকে ধার্য করবো, বলেছিল না। তখন বলছে 2024 31 ডিসেম্বর, চাপে পড়ে বাড়িয়ে 2024। তা যদি হয়, এটাই বা হবে না কেন? কেন হবে না? পাশাপাশি একটা কথা বলবো, দিল্লিতে যন্তর মন্তরে এইখানকার মানুষরা চলুন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 2 এমপির বাড়িতে ভাগ করে থাকবেন আপনারা। তাদের বাড়ি 15 জন, বিজেপি নেতার বাড়ি, টিএমসি নেতার বাড়ি 15 জন, তারা খেলে দেবে। সেখানটাই চলুন, অনুসরণ করবেন। আমি ভক্তি আপনাদের অনুসরণ অংশগ্রহণ করবো, হ্যাঁ করবো। চলুন যন্তর মন্তরে। এই গায়ে, এই সুপারি গাছে ছত্রছায় বসে, এই ঠাকুরনগরের এই মাঠে বসে এ সমস্যার সমাধান হবে না। কাঁদতে পারেন, দুঃখ হতে পারে, যন্ত্রণা হতে পারে, সমস্যার সমাধান হবে না। আমাদের মতো অনেক নেতা আসবে, অনেক কথা যাবে, অনেক কথা বলবে। আমি হক কথা বলতেছি, সাত কথা বলতেছি, কোনো ধান্দা করতে আসিনি। আমি আপনার কাছে বড় কৃতিত্ব দিতে আসিনি, আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করবো। আপনারা বলুন, সেই যন্ত্র মন্ত্রে টিএমসিও থাকবে, বিজেপিও থাকবে, সবাই মিলে অনুসরণ করবে, আমিও থাকবো। আপনাদের অধিকার আপনাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে কেন্দ্রের সরকারকে। রাজ্য দাবি করুন, রাজ্য চোর চোরটা গুন্ডা ডাকাতের জন্য হাইকোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে। হ্যাঁ, কেন মতুয়া সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে না? কেন? আমি টিএমসিকেও জিজ্ঞেস করবো, আমি বিজেপিকেও জিজ্ঞেস করবো, আমি দুই দলের দুই নেতাকে, যত নেতা সকলকে বলতে চাই কথা। আমি বলতে চাই, রাজনীতি থাক এখন, আগে মতুয়ার সমস্যার সমাধান হোক, তারপরে মতুয়ারা যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে, কারণ কোনো আপত্তি থাকবে না। এরা কিন্তু কিচ্ছু চাই না, শান্ত, শৃঙ্খলিত, অল্পে সন্তুষ্ট, খুশিতে আনন্দে সংসার নিয়ে বাচ্চা কাচ্চা মানুষ করে তারা বেঁচে থাকতে চায়। তারা কোনো বৈভবের ধার ধারে না, অহংকার তাদেরকে স্পর্শ করে না। তারা শান্ত শিষ্ট সাধারণ জীবনযাপন তারা পালন করে থাকে। তারা মাটিকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, গুরুর নাম করে তারা জীবন পার করতে চায়। এই যে তাদের চাপ পাওয়া, তাদের জন্য কেন পাওয়া যাবে না? আপনারা যোগাযোগ রাখবেন, যন্তর মন্ত্র দিল্লিতে কোথাও হোক, আপনাদের জন্য অনশন কোথায় করা যায় চেষ্টা করব, জায়গা খোঁজা, পারমিশন পাওয়া কঠিন, আমি চেষ্টা করব। আমি এমপি নাই, থাকলে সুবিধা হতো, পার্লামেন্টে তুলতে পারতাম অনেক কথা। তখন এখানকার কেউ যোগাযোগ করেনি আমার সঙ্গে, জানিও না। এখন আমার সবকিছু হারিয়ে গেছে, একটা যোগাযোগ হয়েছে, তারপরে যোগাযোগ তো হয়েছে। কিছু কোনো মনে করলে এমপি থাকলেও করা যায়, এমপি না থাকলেও করা যায়, সোজা কথা। আমি এমপি থাকলাম বা না থাকলাম, 5 বার তো ছিলাম, তাও কম না। কিন্তু আমার মনে হয় যে মতুয়া সম্প্রদায়ের সব থেকে বড় শক্তির নাম কিন্তু ঐক্য। সেই ঐক্যে কিন্তু ফাটল ধরেছে, ফাটলের সুযোগ দিচ্ছে সকলে। ফাটল মেরামত করা হোক, দাবি করুন আপনারা সকলে মিলে। পার্লামেন্ট আসছে, কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স
করার দাবি করুন। আমিও কংগ্রেসে যারা আছে তাদের কাছে, আমার নেতা রাহুল গান্ধীর কাছে আমিও বলবো যে আপনাদের এই অবস্থাটা নিয়ে তিনি যেন পার্লামেন্টে বিষয়টাকে তোলার চেষ্টা করেন। আমি বলতে পারি, আমি চেষ্টা করতে পারি, দেখুন আমি কথা দিচ্ছি চেষ্টা করবো। আমি যা করতে পারি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একসঙ্গে দিল্লিতে অবস্থান করতে পারি, অনুসরণ করতে পারি, যেটা আমি পারি। বাদ বাকি সবটা আমি পারবো না, কিন্তু আমার মনে হলো এগুলো নিয়ে আমাদের ভাবনা করার সময় এসে গেছে। আমরা যত বেশি বিভাজিত থাকবো তত আমাদের দাবি পূরণ হতে অসুবিধা হবে। আমি দিদিকে সম্মান করি, তাকে সম্মান করে বলি খুব ভালো মহিলা। আমি শান্ত ঠাকুর তাকেও পার্লামেন্টে দেখেছি, মন্ত্রিত্ব তিনি পালন করেছেন, মন্ত্রী হয়েছেন। এখন তারা নাকি কার্ড বিলি করছেন, কোনটা পিঙ্ক কার্ড কোনটা হলুদ কার্ড, এই কার্ডের খেলা কিছু হবে না। লোককে সত্য কথা সত্য বলা দরকার। এই ঠাকুরনগরের প্রতি, এই ঠাকুরনগরের দয়া দাক্ষিণ্য আশীর্বাদে যারা আজকে জনপ্রতিনিধি হয়েছে, মন্ত্রী হয়েছে, শান্তি হয়েছে, সকলের দায়িত্ব এই সম্পদটাকে বাঁচানো, এই সম্পদটাকে রক্ষা করার, এই সম্পদটাকে বাঁচানো, তাদের নাগরিকত্বকে সুরক্ষিত করার দায়িত্ব তাদের সকলে। কারণ তার ভারতবর্ষের পার্লামেন্টের স্বীকৃতি পেয়েছে শুধুমাত্র আপনাদের দয়াতে আশীর্বাদে। এটা যেন তারা ভুলে না যায়। সে এমএলএ হতে পারে, এখানকার এমপি হতে পারে, যেই হোক, আমি সকলকে দাবি করব একজন নাগরিক হিসাবে এই সম্প্রদায়ের মানুষের প্রতি আমার শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে, সম্মান থেকে, এবং তাদের এই দুরবস্থা থেকে আমি ব্যথিত এবং সেই সঙ্গে আমি চিন্তিত। তারা অনশন ভেঙে দিক, তার জন্য তাদেরকে আপনারা সবাই অনুরোধ করুন, আমরা অনুরোধ করব। এই অনশন এইভাবে চলতে পারে না। কেউ আসবে না আপনাদের কাছে, ইলেকশন কমিশনের কোন নেতা আপনাকে আসবে না। রাজ্য বলবেন আমি তো দেখছি না, ওদের ইলেকশন কমিশনের ব্যাপার। বিজেপি করে সে বলবে আমার ব্যাপার না, ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশন আমার কোনো ব্যাপার না, আমি তো সংবিধান মোতাবেক কাজ করছি। কি আপনাদের কাছে আসবে বলুন? একটা অনশন করা মানে কাউকে চাপে ফেলা তো। আপনি কাকে চাপে ফেলতে চাইছেন? আপনি কাকে চাপে ফেলতে চাইছেন? কে? টিএমসি সে চাপে পড়বে না। সে বলবে কি আমরা তোমাদের জন্য ভাবছি তো, কিন্তু কি করবো? বিজেপি চাপিয়ে দেবে, বিজেপিকে জিজ্ঞেস করবে সে কি করবো? আইন অনুযায়ী তোমার দরখাস্ত করতে বলছে, দরখাস্ত করেনি। এখন তো নির্বাচন কমিশন ময়দানে, আমাদের কিছু করার নাই, হয়ে গেল। নির্বাচন কমিশনের কাছে যাবেন, নির্বাচন কমিশনের কাছে যাবেন, সে বলবে কেউ কিছু করে না। আমি তো ভারতবর্ষের নির্বাচন কমিশন আইন মেনে ভারতবর্ষের ভোট করানোর আগে এই এফআইআর করাচ্ছি, ভোটার লিস্ট তৈরি করাচ্ছি, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, এর আগে 8 বার হয়েছে, কথা আমার তো কিছু করার নাই। তাহলে আপনি কাকে চাপে ফেলতে চাইছেন বলুন? প্রতিদিন এখানকার মানুষরা আপনাদের প্রতি ভালোবেসে এখানে আসবে, কিন্তু আপনি কাকে চাপে ফেলতে চাইছেন? চাপে যদি ফেলতে হয় আপনাকে, আমার মনে হয় এই জায়গায় আপনারা যেতে পারেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি পরামর্শ দিলাম আপনাদেরকে। শুধুমাত্র এখানে বসে থেকে না খেয়ে না দিয়ে স্যালাইন নিয়ে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, কখনো না। একটা আন্দোলন করছেন, আমি তাকে নিরুৎসাহিত করার কোনো অধিকার আমার নেই, কোনো ধৃষ্টতা আমার নেই। আমি জাস্ট আপনাদেরকে আমার ভাবনার কথাটা বললাম। আপনি কাকে চাপে ফেলে কার কাছে দাবি আদায় করতে চাইছেন? আপনার কাকে বলতে চাইছেন? আপনি কাকে অ্যাড্রেস করতে চাইছেন? এটা ডিএমসি আসবে না, এসডিপিও আসবে না, আসবে না তো আসবে না, তাদের দায়িত্ব মধ্যে পড়ে না। এমএলএ আসবে না, এমপি আসবে না, রাজ্য সরকার আসবে না, কেন্দ্র সরকার আসবে না। আপনি কার কাছে দাবিটা করবেন? সেই জন্যই আমার মনে হলো আপনাদের বললাম, আমার ভুল থেকে হলে ক্ষমা করবেন। ঔদ্ধত্য আমি প্রকাশ করিনি, আপনাদের দুঃখ দেখে, যন্ত্রণা দেখে আমার হৃদয়ে আমার আবেগ তৈরি হচ্ছে, আমি হৃদয়ে কষ্ট পাচ্ছি, তাই কথা বলছি। গুরুজন যারা আছেন আমার প্রণাম নেবেন, মায়েরা আমার শ্রদ্ধা নেবেন, ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।